আমাদের নিব আজকে ক্লাস হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ঠিক না? আজকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটা হচ্ছে তোমার এটা চ্যাপ্টার 1ই, আজকে চ্যাপ্টার 1 শেষ। হচ্ছে 24-23-03। আমি শুরু তো আমি তোমাদের পড়াবো নাফটা বা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে অনেক, সবাই একটু ইয়ে করে দাও, কারো মাইক মিউট করে দাও। তোমরা একটু কষ্ট করে মাইকটা বন্ধ করে দাও, তাহলে হবে কি সাউন্ড না হলে ব্যাকআপ ক্লাসটাতে আবার তোমাদের সাউন্ডটাতে প্রবলেম হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে আমরা পড়া শুরু করি নাফটা বা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। সাধারণত যে নর্থ আমেরিকান যে কান্ট্রিগুলো আছে সেগুলোর মধ্যে একটা অবাধ বাণিজ্য চুক্তি, যাতে তারা অবাধে বাণিজ্য করতে পারে সেই জন্য যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল সেইটার নামই হচ্ছে নাফটা বা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। তাহলে নর্থ আমেরিকান কান্ট্রি কোনগুলো? কেউ জানো নর্থ আমেরিকান কান্ট্রি কোনগুলা? যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। হ্যাঁ, এগুলো নর্থ আমেরিকার কিছু কান্ট্রি, অনেকগুলো কান্ট্রি আছে, এর মধ্যে 3টা কান্ট্রি মিলে নাফটা চুক্তি স্বাক্ষর করেছিল। দেখো এটার মধ্যে এই 3টা দেশ, সেটা হচ্ছে আমেরিকা, কানাডা আর মেক্সিকো। হ্যাঁ, আর এখন যে বর্তমানে 2018 সালে কানাডাকে বাদ দেওয়া হয়েছে নাফটা চুক্তি থেকে। এখন নাফটা চুক্তিটাও তেমন কাজ করে না, ঠিক আছে। এখন দেখা যায় আমেরিকা আর মেক্সিকো মিলে একটা চুক্তি স্বাক্ষর করছে, যেহেতু কানাডা যখন এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল 1992 সালে এই চুক্তিটা স্বাক্ষর হয় এবং 1993 সালের দিকে এই চুক্তিটা কার্যকর হয়েছিল, ঠিক আছে। এবং 1994 সালের একদম শেষের দিকে, লাস্টের দিকে 1993 সালের শেষের দিকে এইটা 3টা দেশের সরকার এটা অনুমোদনের পর 1994 সালের জানুয়ারি মাসের 1 তারিখে এটা কার্যকর হয়েছিল। হ্যাঁ, এবং 2018 সালে আবার কানাডাকে এই চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। দেখো এখানে তাহলে এটা সদস্য দেশ কয়টা? তিনটা, বর্তমানে দুইটা। যখন শুরুর সময় ছিল 3টা, বর্তমানে 2টা। আর এটা 1992 সালে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং 93 সালের শেষের দিকে সবগুলো 3টা দেশের সরকার অনুমোদনের পরে এটা 1994 সালের 1 জানুয়ারি এই চুক্তিটা বাস্তবায়ন হয়েছিল বা শুরু হয়েছিল, যেটা হয়তো 2018 সালে কি হয়ে গেছে, আবার এটা এই চুক্তিটা এখন আর কাজ করে না, যেহেতু কানাডাকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে, ট্রাম্প বাদ দিয়ে দিয়েছে কানাডাকে। তার মানে এখন কানাডার সাথে আমেরিকার এই চুক্তিটা আর নেই, ঠিক আছে। এখন শুধু আমেরিকার মেক্সিকোর মধ্যে এই চুক্তিটা আছে, নাফটা চুক্তি। এরপরে নাফটা চুক্তির কিছু প্রিন্সিপালস আছে বা নাফটা চুক্তির যে বিষয়বস্তুগুলো, দেখো মূল বিষয়গুলো যেগুলো নিয়ে নাফটা চুক্তি করা হয়েছিল। প্রথমে হচ্ছে 3টা দেশ, বর্তমানে যেটা 2টা, এই 3টা দেশের মধ্যে সকল বাণিজ্যিক যে বাধাগুলো আছে সেগুলো অপসারণ এবং শুল্ক প্রত্যাহার ছিল এই নাফটা চুক্তির মূল বিষয়। হ্যাঁ, ওরা চেয়েছিল যে 3টা দেশের মধ্যে যেন কোনো বাণিজ্যিক বাধা না থাকে, শুল্ক না থাকে,
থাকলে খুব সহজে অল্প খরচে বাণিজ্য করা যায়, হ্যাঁ, বা বিজনেস করা যায়। এরপর হচ্ছে বিনিয়োগের সকল বাধা নিষেধ তুলে নেওয়া, এই তিনটা দেশ যেন আরো শক্তিশালী হতে পারে এবং এই বিনিয়োগের যদি যে সমস্ত বাধাগুলো রয়েছে ওগুলা দূর করতে পারে, এটাও নাফটা চুক্তির একটা বিষয়বস্তু ছিল। তারপর হচ্ছে এই তিনটা দেশের মধ্যে যেন অবাধ শ্রম বাজার গড়ে ওঠে, এক দেশের শ্রমিক এক দেশে যে কাজ করতে পারে, সাধারণত ওই ধরনের বাধা নিষেধগুলো যেন না থাকে, ওই জন্য নাফটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এরপর নাফটা চুক্তির আরো কিছু বিষয়বস্তু বা নীতিমালা ছিল। এটা হলো 15 বছর পর হতে কিছু স্পর্শকাতর কৃষি পণ্য যেমন চিনি, কমলার রস, ওরা তো অনেক বেশি হয়তো চিনি খায়, বা কমলার রস, শাকসবজি, শস্য, সিম ইত্যাদি হতে শুল্ক প্রত্যাহার। ওদের একটা নাফটা চুক্তির একটা মেইন কন্ডিশনই ছিল যে 15 বছর পর থেকে এসব জিনিসের উপর আমরা তিন দেশের মধ্যে কোনো শুল্ক থাকবে না। তারপর হচ্ছে ফারজানা কিছু বলবা? না ম্যাম। ঠিক আছে। তারপর পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বৈজ্ঞানিক মানসম্পন্ন যে নীতি মেনে চলতে হবে। ওরা আমরা জানি যে ডেভেলপড যে কান্ট্রিগুলো আছে, নর্থ আমেরিকান কান্ট্রিগুলো তো অনেক ডেভেলপ আমাদের চেয়ে, ওরা পরিবেশ নিয়ে অনেক বেশি চিন্তিত। তো এই চুক্তির একটা বিষয়বস্তু ছিল আমরা যতই বাণিজ্য করি, যতই ব্যবসা বাণিজ্য করি, কিন্তু পরিবেশ সংরক্ষণে কোনো কি করব না, কোনো আমরা করব না, পরিবেশটাকে নষ্ট করব না, পরিবেশে কোনো বিপর্যয় ডেকে আনবে এমন কোনো কর্মকাণ্ড করব না, ঠিক আছে। সাধারণত ওরা দেখা যায় যে যেগুলাতে কালো ধোয়া হয় কিংবা পরিবেশ দূষিত হয়, ওই ধরনের ব্যবসাগুলোকে ডিসকারেজ করে। এই চুক্তিরও এটা একটা ছিল যে এইসব ব্যবসাগুলোকে ডিসকারেজ করা হবে। তারপরে দেখো নাফটা চুক্তির আরো কিছু বিষয়বস্তু বা নীতিমালা, টোটাল 10টা, এখানে বইয়ের মধ্যে আরো অনেকগুলো পাবা, 10টা মনে রাখতে পারলেই হবে, হ্যাঁ, যে প্রশ্নে আসলে 10টা লিখলেই এনাফ। তারপর হচ্ছে বিশেষ সংরক্ষণ ব্যবস্থা থাকতে হবে। কিসে কিসে? একটা হচ্ছে মেক্সিকোর যে খনিজ তেল আছে সেখানে একটা সংরক্ষণ ব্যবস্থা থাকতে হবে, রেলওয়েতে, তারপর কানাডার সংস্কৃতিতে একটা সংরক্ষণ ব্যবস্থা থাকতে হবে, তারপর আমেরিকার যে বিমান এবং বেতার সেখানে একটা সংরক্ষণ ব্যবস্থা থাকতে হবে। যতই বাণিজ্য করুক, তো এই মেক্সিকোর খনিজ তেল নিয়ে তিনটা দেশ বাণিজ্য করতে পারবে না, আবার আমেরিকার যে বিমান এবং বেতার এসব ক্ষেত্রে ওরা হয়তো এই নাফটা চুক্তিটা কার্যকর হবে না, ঠিক আছে। এরপর হচ্ছে মেক্সিকোর যে উৎপাদিত বস্ত্র, এটা মানে মেক্সিকোতে যে কাপড়গুলো হয় সেগুলো কানাডা এবং আমেরিকার বাজারে যে কোনো বিধিনিষেধ ছাড়াই প্রবেশ করতে পারবে। মানে হয়তো একটা সময় কানাডা আমেরিকাতে যে মেক্সিকোর কাপড় ঢুকতে পারবে না, যখন বিধিনিষেধ ছিল, এই চুক্তির ফলে সেটা কি করেছিল, এটা উঠে গিয়েছিল। এরপর 8 নাম্বার দেখো, মেক্সিকোর টেলিযোগাযোগ খাতে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রতিষ্ঠানসমূহ সরাসরি অংশগ্রহণ করতে পারবে। অনেকটা দেখো এই চুক্তির সবকিছু কিন্তু মেক্সিকোকে উপরে ওঠানোর জন্য বা মেক্সিকোর মধ্যে বাণিজ্যটা মানে মেক্সিকোর যে আর্থিক অবস্থা, অর্থনীতিটাকে আরো শক্তিশালী করার জন্যই কিন্তু এই চুক্তিটা করা হয়েছিল। মেক্সিকো টেলিযোগাযোগ খাতে যুক্তরাষ্ট্র ইনভেস্ট করবে, আবার এদিক দিয়ে কানাডাও কি করবে, সরাসরি ইনভেস্ট করতে পারবে। তারপর হচ্ছে বস্ত্র ও মোটর গাড়ি আমদানির উপর, ওদের দেশে যেহেতু মোটর গাড়িতেই চলাচল করে, ওদের যে যানবাহন বলতেই হচ্ছে গাড়ি বা তোমার গাড়ি বা ওরা প্লেন ইউজ করে, ওরা অন্য কোনো যানবাহন তেমন ইউজ করে না। তারপর হচ্ছে ট্রেন, হ্যাঁ, মেট্রো যে রেলগুলো আছে এগুলো ওরা ইউজ করে, মেট্রো ইউজ করে। তো ওই যে বস্ত্র এবং মোটর গাড়ি আমদানির উপর সদস্য রাষ্ট্রগুলোর 10 বছর কোনো শুল্ক আরোপ করা যাবে না। তার মানে ওই যখন নাফটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তখন 10 বছর তারা কাপড় বা যে কার মোটর গাড়ি যেগুলো আছে সেগুলা বিনা শুল্কে এক দেশ থেকে এক দেশে পাঠাতে পারতো। তারপর কোনো সদস্য দেশ যদি চুক্তির পরিপন্থী কোনো কাজ করে তাহলে তাকে একটা 6 মাসের নোটিশ দিয়ে বের করে দেওয়া যাবে। এগুলা হচ্ছে নাফটা চুক্তির বিষয়বস্তু বা নীতিমালা। হ্যাঁ, এগুলো সবগুলো একটু দেখো, এগুলা কারণটা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলতে পারো। এটা প্রথম 5টা আর এটা হচ্ছে শেষের 5টা। বুঝতে কি কারো অসুবিধা হচ্ছে? না ম্যাম। না ম্যাম। তাহলে নাফটা চুক্তি একটুই, আমরা এবার সাফটা চুক্তিতে চলে যাই।
ঠিক আছে। তো নর্থ আমেরিকান যে চুক্তিটা করেছিল সেটা করলে হয় কি, যে যেসব দেশ একটু অনুন্নত দেশ ওদের সাথে ব্যবসা বাণিজ্য করে, হতে পারে সাউথ আমেরিকা, মানে সাউথ আমেরিকা কিংবা আমরা সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো আছে সেগুলো, আমাদের কিন্তু বাণিজ্য করতে অনেক দেখা যায় অসুবিধা হয়ে যায়। ওরা ওদের মধ্যে শুল্ক টুল্ক তুলে দিয়ে যদি বিজনেস করে, তখন দেখা যায় আমাদের দেশ থেকে যদি আমরা বিজনেস করতে যাই আমাদের শুল্ক দিতে হবে, আমাদের অনেক বেশি খরচ পড়ে যায়, তখন আমরা কি করতে পারবো না, দেখা যাবে ওইসব দেশে বাণিজ্য করতে আমাদের কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এইসব দেশে তখন যে সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো আছে তারা মিলে একটা চুক্তি করলো, সেটার নাম হলো আমরা জানি সার্ক, জানি না, সাউথ এশিয়ান যে একটা চুক্তি আছে, যেটা হয়তো 1996 সালে করা হয়েছিল, এটার কাছাকাছি সময়ে। পরবর্তীতে ওই যে সার্কভুক্ত দেশগুলো নিয়ে যে চুক্তিটা করা হয়েছিল সেটার নাম হচ্ছে সাফটা। সার্কভুক্ত দেশ, সার্কে কয়টা দেশ ছিল? 7টা দেশ। 7টা দেশের সাথে আরেকটা হচ্ছে আফগানিস্তান 1911 সালে যুক্ত হয়েছিল। এই 8টা দেশ নিয়ে সাফটা গঠিত। হ্যাঁ, এটা 2004 সালে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল এবং 2006 সালের 1 জানুয়ারি থেকে এটা অনুমোদন হয়েছিল। সবগুলো সার্কের যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো দিয়ে এটা কার্যকর হয়েছে। তার মানে যে সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো মিলে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছিল সেইটার নামই হচ্ছে কি সাফটা। তাহলে ওইটা নাফটা আর এটা সাফটা। নর্থ আমেরিকা, সাউথ এশিয়ান, সাউথ এশিয়ান কিন্তু আমেরিকা না, সাউথ এশিয়ান, এটা মনে রাখবা। হ্যাঁ, দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি, বাংলায় হচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি। এটা সার্কভুক্ত দেশসমূহের মধ্যে 2004 সালে এটা প্রথম এটা চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল ইসলামাবাদে। ইসলামাবাদ কোন দেশের রাজধানী? পাকিস্তান। পাকিস্তান। রাজধানী ইসলামাবাদে, সেটা 2004 সালে এই চুক্তিটা স্বাক্ষরিত হইল। হ্যাঁ, এরপর হচ্ছে সাফটা চুক্তির পূর্বে বাণিজ্য সংক্রান্ত আরেকটা চুক্তি 1993 সালে স্বাক্ষরিত হয়েছিল। এটাকে বলা হয় সার্ক প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট। হ্যাঁ, যেটাকে প্রথমে সাফটা নামে ধরা হতো, পরে আবার 2004 সালে আরেকটা নতুন সাফটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই জন্য এটা আর ওইটার মধ্যে দেখা যাবে অনেকে বলে যে 1993 সালে সাফটা হয়েছে, অনেকে বলে 2004। আসলে প্রকৃত হচ্ছে 2004 সালে হয়েছিল। যেটা 1993 সালে স্বাক্ষর হয়েছিল সেটা হচ্ছে প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট, সেটা কিন্তু সাফটা চুক্তি না। মানে বর্তমান যে চুক্তিটা কার্যকর আছে সেটা হচ্ছে 2004 সালে এটা চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। এটা সাফটার যে মেইন উদ্দেশ্য, আমরা সাফটাটা একটু বেশি পড়বো কারণ যেহেতু এটা আমাদের দেশেও ইনক্লুড আছে, দেশে আমাদের এটা সম্পর্কে একটু বেশি জানা দরকার। ঠিক আছে, প্রথমে দেখো সাফটার যে প্রধান বৈশিষ্ট্যগুলা, সব ধরনের উৎপাদিত পণ্য বাণিজ্যের আওতাভুক্ত করা। আমরা যা উৎপাদন করি সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে, এইসব দেশে সবগুলা উৎপাদন পণ্য নিয়ে যেন আমরা এইসব দেশে বাণিজ্য করতে পারি। তারপর হচ্ছে উন্নত দেশসমূহের জন্য বিশেষ সুবিধা ব্যবস্থা, যাতে অনুন্নত দেশসমূহ, যেসব দেশ এইসব 7-8টা দেশের মধ্যে একটু অনুন্নত থাকবে, যাদের অর্থনৈতিক অবস্থা একটু খারাপ থাকবে, যেহেতু এটা বিভিন্ন এই 7-8টা দেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়নের জন্যই এই চুক্তিটা করা হয়েছে, তাহলে এই অনুন্নত দেশগুলোর জন্য একটু বিশেষ সুবিধা দিলে ওরা তাড়াতাড়ি কি করতে পারবে, তাদের অর্থনৈতিক অবস্থা আরো উন্নত করতে পারবে। এরপর হলো পণ্যভিত্তিক সমকক্ষতার ভিত্তিতে সুবিধা প্রদান। সাধারণত যে পণ্যভিত্তিক সমকক্ষতা, সবগুলা দেশ সবগুলা পণ্যে সমকক্ষ হয় না, কোনো দেশে একটা পণ্য ভালো থাকে আবার কোনো একটা দেশে এই পণ্যটা ভালো লাগে। ঠিক আছে, তো পণ্যভিত্তিক যে সমকক্ষতার ভিত্তিতে সুবিধা প্রদান, যেই পণ্যটা যে দেশে ভালো পাওয়া যায় ওই দেশটা বিজনেস করতে পারবে বেশি। ঠিক আছে, এরপর শুল্ক হ্রাস, হ্যাঁ, খাতভিত্তিক পণ্যের আদান প্রদান এবং সমূহ। ঠিক আছে, সব পণ্যের জন্য একটা শুল্ক হ্রাস করতে হবে। এরপর ছিল ম্যাম কার জন্য স্পিকার অন করো, ওকে বলেন একটু স্পিকারটা মিউট করো। একটু স্পিকারটা বন্ধ করে দাও, তোমাদের ক্লাসের দেখা যাবে পরে ব্যাকআপ ক্লাসটাতে অনেক সাউন্ড ইনক্লুড হয়েছে। কার স্পিকার বন্ধ খোলা আছে আমি
সুমায়াটা মেবি। পাপিয়া, হাসনি, রশিদ দিয়া একটু মিউট করে দাও। কলি খন্দকারেরটা আছে, কলি খন্দকারের যদি সাউন্ড না থাকলে হ্যাঁ মিউট করে দাও। হ্যাঁ, আচ্ছা সবারটা এখন বন্ধ আছে। ঠিক আছে, এবার সাবটার এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক আছে। এরপর আমরা চলে যাই পরেরটাতে, যে 25 নাম্বার অনুচ্ছেদ, যে সাপটা চুক্তির যে 25 নাম্বার অনুচ্ছেদ আছে, সেখানে 4টা নির্দিষ্ট বৈশিষ্ট্য দেওয়া হয়েছে সাপটা চুক্তি সম্পর্কে। উদ্দেশ্য ওদের প্রথমে বললাম আমরা বৈশিষ্ট্য, এবার হলো উদ্দেশ্য। হ্যাঁ, 1 নাম্বার উদ্দেশ্য হলো যে চুক্তিভুক্ত যে দেশসমূহ সদস্য দেশ, এগুলার বাণিজ্য সংক্রান্ত প্রতিবন্ধকতাগুলা দূরীকরণ হচ্ছে সাপটা চুক্তির প্রধান উদ্দেশ্য। এবং এ সকল দেশে ম্যাম এগুলো কি বইয়ে আছে? এগুলো কি বইয়ে আছে ম্যাম? 25 নং অনুচ্ছেদ সম্বলিত। হ্যাঁ বইয়ে পাবা। আর এটা হচ্ছে তোমার সরাসরি যে সাপটা চুক্তির যে ইয়েগুলো আছে, ডিটেলস লেখা আছে, ওখান থেকে আমি নিয়েছি। ঠিক আছে, তোমরা বাংলাপিডিয়াতে পাবা, বাংলাপিডিয়া। তারপর তুমি যদি নেটে সরাসরি খুঁজো তাও পাবা, বইও আছে। বইয়েও তোমাদের হয়তো উদ্দেশ্য বৈশিষ্ট্যগুলা সবগুলাই লেখা আছে। কারণ এগুলো সব চুক্তিতে যেটা হয়, চুক্তির কোনো কিছু কিন্তু চেঞ্জ করা যায় না, চুক্তির সবকিছু কিন্তু একরকম থাকে। চুক্তিতে আমি কোনো কিছু আমরা বানায় লিখতে পারবো না, ঠিক আছে। এটা হয়তো তুমি কথাটা হয়তো এই পাশে করতে পারবা, কিন্তু মেইন জিনিসটা কিন্তু একই থাকতে হবে। চুক্তি সব জায়গায় এক সেম, বই বলো নেটে বলো যেখানে বলো সেগুলো সবগুলা সেম। তবে তোমাদের নাফটা চুক্তির সবকিছুই বই থেকে নেওয়া হয়েছে, ওখানে আমি অল্পই পড়াইছি বেশিটা। এখানে কিছু বাড়তি জিনিস দেওয়া আছে, বাড়তি জিনিস দেওয়া তো তোমার বাড়তি জানার জন্য, ঠিক আছে। ম্যাম আমি তো ব্যতিক্রমের উত্তরপত্রটা কিনেছি। জি ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা পড়লে হবে কি, হয়তো দেখা যায় এরকম আসতে পারে। আর আমাদের যে দেশ এটাতে ইনক্লুড, একটু ভালো করে পড়া ভালো। তোমাদের হয়তো জব সেক্টরে কাজে আসবে, কিংবা ভাইবা যখন হবে, তোমাদের তো 4th ইয়ারের পরে এবার ভাইবা হবে, ভাইবাতে হয়তো জিজ্ঞেস করবে সাপটা চুক্তি এটা কি, বা অন্য কোনো কিছু জিজ্ঞেস করতে পারে। এই জন্য তোমাদের প্রতিটা টপিক ক্লিয়ার হওয়া উচিত। আর আচ্ছা, আমি আবার ক্লাসে বলবো কিছু কথা ভাইবার জন্য কি প্রিপারেশন নিবা। এখন থেকেই প্রিপারেশন নিতে হবে ভাইবার জন্য। ভাইবাতে তোমাদের ম্যাম আমরা তো ব্যতিক্রম কিনছিলাম, বই তো কিনি নাই, এখন কি ব্যতিক্রমে পাবো না সব? বইয়ের মধ্যে থেকে পড়া আর ব্যতিক্রম তো একটা গাইড, ঠিক না? তোমরা গাইড কিনছো, গাইড কিন্তু কোনো টিচার সাজেস্ট করে না। আর গাইড থেকে অনেক কিছুই তোমার অজানা থেকে যাবে, যেটা তুমি মেইন বইয়ে পাবা, ঠিক আছে। আর ব্যতিক্রম বলতে কি, ব্যতিক্রমের বই কিনছো না ব্যতিক্রমের গাইড কিনছো? ম্যাম গাইড, গাইডের থেকে, উত্তরপত্রটা। গাইড থেকে পড়লে আমরা কখনো গাইড সাজেস্ট করি না, টিচার কখনো গাইড সাজেস্ট করতে পারে না। আমরা মেইন বই সাজেস্ট করি। আসলে গাইডে সবকিছু হচ্ছে কি, ওইটা শেষ মুহূর্তে বাঁচার জন্য করা হয়, যে এখন আমার কোনো প্রিপারেশনের সুযোগ নাই, আমি শেষ মুহূর্তে কিভাবে বাঁচবো, তখন মানুষ গাইড কিনে। আমার 1 মাস সময় আছে, আমি লেখাপড়া করি নাই, তখন গাইড কিনে। কিন্তু মেইন বই তো পড়তে হবে। মেইন বই পুরো পড়ার পরে তুমি গাইড পড়তে পারবা, বা মেইন বই থেকে কোনগুলা তোমার সাজেস্ট করে পড়ার জন্য বা সাজেশন করে পড়ার জন্য গাইড কিনে। প্রথমে যদি তুমি গাইডই পড়ো তাহলে তো কষ্ট করে পাশ করতে হবে, বুঝছো। জি ম্যাম। পড়তে পারে অনেকেই, হয়তো সময় থাকে না, দেখা যায় শেষে 1 মাস পড়ার সুযোগ পাইছি তখন হয়তো পড়ে ওভাবে গাইড। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাই যে 25 নাম্বার অনুচ্ছেদে যে সম্বলিত সাপটা চুক্তিতে এই যে 4টা উদ্দেশ্য চিহ্নিত করা হয়েছে। প্রথমটা হলো চুক্তিভুক্ত সদস্য দেশসমূহের বাণিজ্য সংক্রান্ত প্রতিবন্ধকতা দূরীকরণ। এই যে দেশগুলো আছে, এইসব দেশের মধ্যে প্রতিবন্ধকতা দূরীকরণ বাণিজ্য সংক্রান্ত, অনেকটা নাফটা চুক্তির মতো না, ওরা এখানে চেষ্টা করতেছে যাতে এই 7-8টা দেশের মধ্যে যত রকম বাণিজ্য সংক্রান্ত সমস্যা আছে সেগুলো দূরীকরণ করতে, এবং এই সকল দেশে যদি আন্তঃসীমানা পণ্য আদান প্রদানের প্রবাহকে সহায়তা প্রদান, যাতে এক দেশের মধ্যে পণ্যটা আদান প্রদান করতে পারে এবং বাণিজ্য করতে পারে, ওইটার জন্য এই চুক্তিটা সাহায্য প্রদান করে। এরপর এই সকল দেশে সক্রিয় অর্থনৈতিক অবস্থার আলোকে, যার দেশের অর্থনৈতিক অবস্থা যেমন, মানে সক্রিয় যে অর্থনৈতিক অবস্থা, সেইটার আলোকে মুক্ত বাণিজ্য এলাকাভুক্ত অঞ্চলে বলো। লেখা ক্লিয়ার না?
জি ম্যাম। এইসব মুক্ত বাণিজ্য এলাকাভুক্ত অঞ্চলে ন্যায্য প্রতিযোগিতার ব্যবস্থা করা, যাতে অনেক সময় দেখা যায় যে এক দেশ আগায় যায় বাণিজ্য করতে গেলে বা আরেকটা দেশ পিছায় যায়, যাতে সকল দেশ ন্যায্য প্রতিযোগিতার আলোকে ব্যবসা করতে পারে বা বাণিজ্য করতে পারে, সেটার ব্যবস্থা করে দেয় হচ্ছে সাফটা। তারপর হচ্ছে পক্ষপাত মুক্ত। সাফটা সবসময় কি করতে হবে, ওরা কারো পক্ষ নিয়ে কাজ করতে পারবে না, সবসময় 8টা দেশের থেকে যে কোনো একটা দেশকে বাছাই করতে পারবে না, পক্ষপাত মুক্ত হতে হবে এবং ন্যায় বিচারপূর্ণ সুবিধাদির প্রবর্তন করবে হচ্ছে সাফটা। এটা ওদের মধ্যে চুক্তি আছে। তারপর হচ্ছে সাফটা চুক্তির বাস্তবায়ন, যে সাফটা যেই কারণে গঠিত হয়েছিল ওই চুক্তিটা যেন বাস্তবায়ন করে ওরা, এবং প্রয়োগের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ। যুগ্ম ব্যবস্থাপনা, যুগ্ম ব্যবস্থাপনার মধ্যে শুধুমাত্র একটা দেশ এটা ব্যবস্থাপনা করবে না, কয়েকটা দেশ মিলে সাফটা চালায়, হ্যাঁ, বা বিভিন্ন দেশের এবং ঘুরে ঘুরে কত বছর পর পর দেখা যায় যেটার সভাপতিটা চেঞ্জ হয়, হ্যাঁ, এবং বিরোধ যদি হয় এইসব দেশের মধ্যে সেটা নিষ্পত্তি করে। এরপর হচ্ছে আঞ্চলিক সহযোগিতার অধিকতর সম্প্রসারণের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক কাঠামো স্থাপন। একটা সাফটার একটা কি হবে, একটা হেড অফিস আছে আমরা জানি, তারপরে এবং পারস্পরিক সুবিধাদি বৃদ্ধি এবং বিভিন্ন দেশের মধ্যে যাতে পারস্পরিক আরো সুবিধা বাড়ানো যায়, আরো কিছু ক্ষেত্রে ট্যাক্স কমানো যায়, এইসব সুবিধাদি বৃদ্ধি করাও কিন্তু সাফটার উদ্দেশ্য। ঠিক আছে, এরপরে চলে যায় যে সাফটা চুক্তিতে কিছু নীতির কথা উল্লেখ করা হয়েছে। প্রথমে হচ্ছে চুক্তিটি বাস্তবায়িত হবে এবং বিভিন্ন ধারা এবং চুক্তিবদ্ধ দেশসমূহের মধ্যে সম্মতিক্রমে গৃহীত বিধিবিধান, সিদ্ধান্ত, সমঝোতা ও স্বাক্ষরিত প্রটোকলের মাধ্যমে চুক্তিটা বাস্তবায়ন হবে। কিন্তু কিসের ভিত্তিতে? বিভিন্ন যে সকল দেশ মিলে যে বিধিবিধানটা গ্রহণ করবে কিংবা যে সিদ্ধান্তটা নিবে বা যে সমঝোতা করবে, এবং প্রটোকল মানে কিছু নির্দিষ্ট নিয়ম নীতির আলোকে তোমার এই চুক্তিটা স্বাক্ষরিত হবে। তারপর হলো বিশ্ব বাণিজ্য সংস্থার যে মার্রাকেশ চুক্তি। মার্রাকেশ চুক্তি মানে হচ্ছে যে প্যারিস সম্মেলনে যে ধরনের আবহাওয়া সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার, ওই চুক্তিটার যে দেশসমূহের চুক্তিবদ্ধ দেশসমূহের মধ্যে কর্তৃক স্বাক্ষরিত অন্যান্য চুক্তির আওতাভুক্ত অধিকার ও দায় দায়িত্বগুলো অক্ষুণ্ণ থাকবে। আমরা তো সাফটা চুক্তিটা মেনে চলবই, তার সাথে সাফটা কি করবে, যে সাফটাভুক্ত দেশসমূহ ও বিশ্ব বাণিজ্য সংস্থার যে পরিবেশ বিষয়ক চুক্তি মার্রাকেশ চুক্তির অন্যান্য যে দায়ী দায়িত্বগুলো আছে একটা দেশের উপর, ওরা হয়তো ওটাতে সিগনেচার করছে না, আমাদের দেশে তো সিগনেচার করছে বিভিন্ন 8টা দেশ, যেই সব বিশ্ব বাণিজ্য সংস্থার যে পরিবেশ বিষয়ক যে চুক্তিগুলো স্বাক্ষর করছে সেগুলাও এইটার সাথে সাফটা চুক্তির সাথে মেনে চলবে। তারপর হচ্ছে কি, চুক্তিবদ্ধ দেশসমূহের একটা সক্রিয় অর্থনীতি এবং শিল্প বাণিজ্য যে উন্নয়ন পর্যায় এবং শিল্প, এইসব যে 8টা দেশের যে অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক বাণিজ্যের যে ধারাটা এবং শুল্ক হার নীতি এবং পদ্ধতির ভিত্তিতে এবং পারস্পরিক ন্যায় বিচারপূর্ণ সুবিধাগুলো নিশ্চিত করার জন্যই সাফটা চুক্তি প্রয়োগ করা হবে। এখানে দেখো যে এদের একটা প্রথম নীতি হচ্ছে সাফটা চুক্তির একটা প্রথম এই নীতিটা অনেক ইম্পর্টেন্ট একটা নীতি, সেটা হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়ন করবে বা বৈদেশিক বাণিজ্যের ধারাগুলো এগুলো সবগুলো সকলের জন্যই প্রযোজ্য হবে এবং সবাই যেন ন্যায় বিচার পায়, একটা সুবিধাদি ন্যায় বিচার ভাবে যেন ন্যায় বিচার পূর্ণভাবে একটা সুবিধাদি যেন পেয়ে থাকে, এইটাই সাফটা চুক্তির সব মেইন একটা নীতি। আবার আরেকটা হলো সাফটার আওতাভুক্ত যে দেশসমূহ এগুলোর মধ্যে অবাধে পণ্য চলাচল নিশ্চিত করতে হবে। এবং সাফটার যে দেশগুলোর মধ্যে 8টা দেশের মধ্যে এখন আমরা যদি চাই আফগানিস্তান, নেপাল, ভুটান, যেগুলো আমাদের সার্কের দেশ, সার্কের এই চুক্তি থাকার কারণে কি করতে পারবো, খুব সহজে আমরা অবাধে পণ্য চলাচল করাতে পারবো। হ্যাঁ, যে কোনো যেমন তুমি চাইলেই কিন্তু এই সাফটার বাহিরে যে দেশগুলো আছে সেগুলো দেশে চাইলেই তুমি কিন্তু সহজে পণ্য অবাধে চলাচল করতে পারবে না, তোমার জন্য অনেক বিধিনিষেধ থাকবে। কিন্তু এই সাফটাভুক্ত দেশগুলোর মধ্যে যদি তুমি ইয়ে করতে যাও, বাণিজ্য করতে যাও, তোমার জন্য অনেক সহজ হবে। ঠিক আছে, এটা করা হয় সাধারণত এই যে ইকোনমিক জোন আছে এই 6-7টা দেশের মধ্যে যে ইকোনমিক জোনটা, এটাকে অনেক শক্তিশালী করার জন্য করা হয়। এ ধরনের চলাচল শুল্ক হার, আধা শুল্ক হার ও অশুল্ক বিষয়ক যে বাধা নিষেধ এবং সমতুল্য বিষয় প্রত্যাহারের মাধ্যমে করা হবে।
সাধারণত অনেক সময় দেখা যায় শুল্ক হারটা কমায় দেয় কিংবা শুল্ক হার অর্ধেক করে দেয় 100%-এর জায়গায়, যেখানে বাহিরের দেশ বিজনেস করতে আসলে 100% ট্যাক্স দিবে, যেখানে দেখা যায় সার্কভুক্ত দেশ হলে 50%, কোনো কোনো ক্ষেত্রে 5%, কোনো কোনো ক্ষেত্রে শুল্ক হারটা কমিয়ে দেয়। আবার অশুল্ক মানে অনেক সময় দেখা যায় শুল্কই থাকে না, মানে কিছু পণ্য থাকে, এইসব পণ্য এই সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কোনো শুল্ক ছাড়াই কি করতে পারবে, চলাচল করতে পারবে। তারপর হচ্ছে চুক্তিভুক্ত দেশসমূহ বাণিজ্যের প্রসার সহায়ক ও প্রাসঙ্গিক অন্যান্য পদক্ষেপ যখন গ্রহণ করবে, যার মধ্যে সংশ্লিষ্ট আইনি কাঠামোকে পর্যায়ক্রমে সমতুল্য করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। এই যে এইসব দেশগুলো, যে 8টা দেশ আছে এই চুক্তিভুক্ত দেশ, এগুলোর আমরা সবসময় চেষ্টা করবে কি যে বাণিজ্যের যেন প্রসার হয়, বাণিজ্যের যেন সহায়ক হয়, কখনো এটার বিরোধী হবে না। হ্যাঁ, এইসব দেশে বাণিজ্যের বিরোধী হবে না। এবং অন্যান্য যদি কোনো প্রাসঙ্গিক কোনো পদক্ষেপ গ্রহণ করতে হয়, সেখানে যত আইনি কাঠামো থাকবে সেগুলাতেও কি করতে হবে, সাহায্য করতে হবে। পর্যায়ক্রমে আস্তে আস্তে সেগুলোকেও অন্তর্ভুক্ত থাকবে এই সাফটা চুক্তিতে। মানে সাফটা চুক্তি যখন প্রয়োজন হবে চেঞ্জ করার, তখন চেঞ্জও করা যাবে। তারপর হচ্ছে পারস্পরিক সুবিধা বহির্ভূত যে ভিত্তিতে চুক্তিভুক্ত অঞ্চলের চিহ্নিত অনুন্নত দেশের জন্য বিশেষ এবং কার্যকরী বাণিজ্য প্রসার সম্পর্কিত সুবিধাদির বিষয়টি পারস্পরিক স্বীকৃতি দেওয়া হবে। এবং যে দেশগুলো আছে, যেই দেশটা একটু বেশি অনুন্নত থাকবে, অন্যান্য দেশ মিলে কি করবে, সেটা পারস্পরিক স্বীকৃতি দিবে। কিসের জন্য? যাতে ওই দেশটা তাদের বাণিজ্য প্রসার করতে পারে। ঠিক আছে, এগুলা হচ্ছে সাফটা চুক্তির আরো কিছু, মানে এগুলো হচ্ছে নীতি। হ্যাঁ, ওরা এই 6টা নীতি নিয়ে কাজ করে। কিছু বৈশিষ্ট্য পড়লাম আমরা, কিছু উদ্দেশ্য পড়লাম। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তাহলে রোল নাম্বার গুলা আমি একটু লিখে নেই। হ্যাঁ, 1 মিনিট, আমি রোল নাম্বার গুলা লিখে নিই।